তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে টেন্সের পার্ট 1 করেছিলাম এবং সেখানে আমরা মোটামুটি প্রেজেন্ট এবং পাস্টের সবগুলা টেন্স শেষ করেছিলাম। আজকে আমরা ফিউচার ইনডিফিনাইট থেকে শুরু করব এবং ফিউচার টেন্সটা শেষ করব। সেই সাথে সময় থাকলে সিকোয়েন্স অফ টেন্সের কিছু অংশ করব এবং এই টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স একসাথে, যেহেতু দুইটা একই টাইপ টপিক, এই জন্য দুইটা একসাথে এর উপরে আমরা পরীক্ষা নিয়ে নেবো ইনশাল্লাহ। তো ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে আগে আমরা স্ট্রাকচারটা বলি। যেহেতু এটা আমরা সবাই জানি, তাই এইটা নিয়ে আমি বেশি লেখালেখি করছি না, সোজা এখানে মুখে বলে দিচ্ছি, আপনারা নোট করার সময় নোট করে নেবেন যদি কারোর না জানা থাকে। তো ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপর একটা শ্যাল অথবা উইল থাকবে, এরপর মূল ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে, এরপরে যদি কোনো কিছু থাকে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ যদি কিছু থাকে তাহলে সেটা থাকবে। এই হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। এখন ফিউচার ইনডিফিনাইট টেন্স কখন ব্যবহৃত হবে? যদি কোনো সেন্টেন্সের মধ্যে একদম ফিউচারবাচক অর্থাৎ ভবিষ্যৎবাচক কোনো শব্দ স্পষ্ট উল্লেখ করা থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। যেমন ধরেন নেক্সট, নেক্সট মানে পরবর্তী। নেক্সট ডে তাহলে পরবর্তী দিন, তাহলে এটা ভবিষ্যতের কথা। টুমোরো মানে আগামীকাল, সেটাও ভবিষ্যতের কথা। নেক্সট উইক মানে পরবর্তী সপ্তাহ, এটাও তাই একই। তো এইভাবে যেগুলি আছে। আচ্ছা, তো যাই হোক, তারপরে এনশিওরিং, তারপরে এই যে কামিং, এই সমস্ত শব্দগুলি থাকলে সাধারণত ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। যেমন আই উইল ডু ইট টুমোরো। এখন এই জায়গাটাতে আমাদের সাধারণত এই ধরনের প্রশ্ন খুব একটা আসে না, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্স থেকে যে প্রশ্নটা আসে সেটা এখন আমি আপনাদের আলোচনা করছি। দেখেন, সেটা হলো এই রকম প্রশ্ন আসছে। দেখেন, ধরেন যে একটা হলো কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে আসে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ব্যবহার, আরেকটা হচ্ছে দুইটা যদি ভবিষ্যতে হয়, দুটি কাজই যদি ভবিষ্যতে হয়, নোট রাখবেন এভাবে আমি লিখে দিচ্ছি যে দুটি কাজই ভবিষ্যতে বা ফিউচারে হলে একটি একটি ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, অপরটি এবং অপরটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে আমার সাথে সাথে লিখতেও পারেন কিছু কিছু, আর নাও লিখতে পারেন, বিষয়টা বুঝে নেন। ধরেন যে যদি আমরা এরকম হয় যে আমি যখন, মানে আমি একটি শার্ট কিনবো যখন আমি টাকা পাবো, ধরেন এরকম একটা কথা লিখলাম। হ্যাঁ, যে আমি একটি শার্ট কিনবো, আমি একটি জামা কিনবো যখন আমি টাকা পাবো। তো দেখেন এইখানে দুইটা কথাই কিন্তু ফিউচারে, একটা হলো জামা কিনবো, জামা কেনার কথাটাও ফিউচার, আবার আমি যখন টাকা পাবো এটাও কিন্তু ফিউচার। তো দুইটা টেন্সই যদি ফিউচার হয় তাহলে সাধারণত এমন হওয়ার কথা যে আহ, আমি আমি একটা জামা কিনবো, তাহলে আই উইল বা আই শ্যাল, যাই বলেন না কেন, শ্যাল উইল যে কোনো একটা দিয়ে থাকতে পারে। আই উইল বাই আ ড্রেস হোয়েন আই উইল গেট মানি। কারণ এটাও দেখেন ফিউচার টেন্স, এ পাশেরটাও ফিউচার, এ পাশেরটাও ফিউচার, এমন হওয়ার কথা, কিন্তু এরকম হবে না। এই যে পরের যে উইল গেট, অর্থাৎ পরের যে ক্লজটা, এই ক্লজটাকে আর ফিউচার টেন্সে লিখতে হবে না, কারণ প্রথম টেন্সটা আমরা অলরেডি ফিউচার একবার লিখে ফেলেছি। তো পরের টেন্সটা তাহলে আমরা কি করব, এটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখেন এরকম হবে, আই উইল বাই আ ড্রেস হোয়েন আই গেট মানি। তাহলে এই যে হোয়েন আই গেট মানি, এটা যদিও প্রেজেন্ট টেন্স থাকলো, কিন্তু প্রেজেন্ট টেন্স থাকা সত্ত্বেও এটার মানে হবে ফিউচারের মতো। ঠিক এই নিয়মটা থেকে প্রশ্ন আসে, এখান থেকে যে প্রশ্ন আসার এই নিয়মটা থেকে আসে, অন্য কোনো নিয়ম থেকে কিন্তু এখানে প্রশ্ন আর আসে না। সুতরাং এটাই আমরা মনে রাখবো যে ভবিষ্যতে যখন দুইটা কাজ হয় তখন একটা কাজ ফিউচার টেন্সে হবে, অন্য কাজটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে। এটা মনে রাখলেই চলবে, ব্যাস। যেমন ধরেন যে আমি তোমার বাড়িতে যাব যখন তুমি আমাকে ডাকবে, তাহলে আই উইল গো টু ইয়োর হাউস হোয়েন ইউ কল মি।
দেখেন এখানে উইল কল মি দিতে পারতাম আমি, সেটা কিন্তু দিইনি, হোয়েন ইউ কল মি। তাহলে এইটা আপনাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, প্রায় ভুল করেন আপনারা। তো দেখি এখান থেকে আমাদের প্রশ্ন কি ধরনের প্রশ্ন। এই যে এখানে উন্নয়ন কর্তৃপক্ষ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2022 সালে এটা এসেছিল। এই যে টুমোরো নেভার ডাই, টুমোরো উইল নেভার ডাই, এখানে কোনটা হবে? হ্যাঁ, আচ্ছা, টুমোরো উইল নেভার ডাই আর নাকি টুমোরো নেভার ডাই। মনে রাখবেন এখানে আরেকটা বিষয় একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন যেই জিনিসগুলি একেবারে চিরন্তন সত্য, যেমন মরার কথা, মরে যাওয়ার কথা, যেমন আই উইল ডাই না বলে বলতে হয় আই ডাই। কারণ যেগুলি চিরন্তন সত্য সেগুলি ফিউচারে না বলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলতে হয়। এটা একটু মনে রাখতে হবে। তাহলে টুমোরো নেভার ডাই এটাই হবে উত্তর। টুমোরো উইল নেভার ডাই এটা না বলে টুমোরো নেভার ডাই। হ্যাঁ, এটা এটা এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ পাখিরা গান করতে থাকবে, তারা কাজ করতে থাকবে। সাধারণত এই টেন্স থেকে জীবনেও কোনো দিন কোনো তেমন একটা প্রশ্ন আসে না বলে আমরা এই টেন্সটা এতটা বেশি গুরুত্ব না দিয়ে জাস্ট স্ট্রাকচারটা এবং কী ধরনের বাক্য তৈরি হয় ওইটুকু শুধু জেনে রাখলে আমাদের চলবে। এটা নিয়ে আমাদের এত বিস্তর গবেষণা করার কোনো প্রয়োজন নেই। ওকে, এখন এখানে কয়েকটা দেখে দিয়েছে। মেডিকেল ভর্তি 2021-2022 সালে এবং রাজশাহী ইউনিভার্সিটি 2007-2008 সালে। যদিও এগুলো মেডিকেল ভর্তি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন, কিন্তু তবুও এগুলো আমাদের চাকরির জন্য ইম্পর্টেন্ট। কারণ চাকরির জন্য নতুন নতুন প্রশ্ন তো আর তৈরি করা যায় না, এই বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো কালেক্ট করেই কিন্তু দিয়ে দেয়। এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তো তাহলে এখানে কি আছে? এখানে আগের লাইনটা দেখি যে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমোরো। বলছে শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমোরো, অর্থাৎ আজ থেকে আগামীকাল থেকে সে তার নতুন জব শুরু করবে। তো এটা কোন টেন্সে আছে? তাহলে উইল বি স্টার্টিং, এখানে দেখেন শি উইল বি, এখানে আমরা জানি উইল বির পরে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়া মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ উত্তর হবে এ। এটা একটা প্রশ্ন। তো এটা তো সবাই বোঝার কথা, যেহেতু স্ট্রাকচার দেখে সরাসরি এখানে তুলে দিয়েছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এমন যে ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, একই ধরনের প্রশ্ন। উইল হি বি ড্রাইভিং কার্টেন, CARTEN, কার্টেন। আচ্ছা, কার্ট মানে হচ্ছে CART, কার্ট। কার্ট মানে হচ্ছে ওই যে রথ বলে। হ্যাঁ, তাহলে উইল হি বি ড্রাইভিং, তাহলে দেখেন এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বি উত্তর। তাহলে এই দুইটা প্রশ্ন শুধুমাত্র এরকম টাইপের প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো আপনারা দেখলেই পারবেন। এবার যে নিয়মটা পড়াচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। ফিউচার পারফেক্ট টেন্স এটা। তো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু বলে রাখি, আপনারা লিখে রাখবেন যখন নোট করবেন। প্রথমে থাকবে সাবজেক্ট, এখানে দেখতে পাচ্ছেন, তারপরে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে স্ট্রাকচার। এরপরে যদি কোনো এক্সটেনশন থাকলো, না থাকলো, সেটা সমস্যা না। তাহলে স্ট্রাকচারটা আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো, এইখানে যে নিয়মটা সেটা হলো, আমি এখানে লিখে দিচ্ছি যে বাই প্লাস ভবিষ্যৎবাচক শব্দ যদি থাকে, বাই প্লাস ভবিষ্যৎ ভবিষ্যৎবাচক শব্দ, যেমন বাই প্লাস ভবিষ্যৎবাচক শব্দ উদাহরণ দিচ্ছি আমি, দেখেন যেমন বাই 2030, তো 2030 সাল তো ভবিষ্যৎবাচক শব্দ, অথবা বাই নেক্সট ইয়ার, হ্যাঁ পরের বছরের মধ্যে, অথবা এরকম বাই নেক্সট মান্থ, নেক্সট ইয়ার না দিয়ে মান্থ দিলাম আমরা। এই ধরনের ভবিষ্যৎবাচক শব্দ যদি বাইয়ের পরে থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্সটা হয়, মনে রাখতে হবে। এগুলো থাকলে এরপরে ফিউচার পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে? তো তাহলে আমরা দেখি, যদি ফিউচার পারফেক্ট না থাকে তাহলে কিন্তু আবার শুধুমাত্র ফিউচার টেন্স হয়। মনে রাখতে হবে যে অল্টারনেটিভও আছে, যদি ফিউচার পারফেক্ট টেন্স অপশনে আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে শুধু ফিউচার টেন্সও করা যায়। তো দেখি আমরা কি এই ধরনের ডেন্টাল ভর্তি 2021-22 আছে। কম্বাইন্ড ব্যাংক অফিসার এখানে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট এসছে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে এসছে, যশোর বিজ্ঞান প্রযুক্তিতে এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে, হ্যাঁ, অনেক ধরনের এসছে। তো
বলছে যে বাই দ্য টাইম মানে ওই সময়ের মধ্যে, অথবা শুধু বাই, অথবা বাই দ্য এন্ড, অথবা বাই দ্য এন্ড অফ দ্য টাইম, এরকম যদি থাকে, অথবা নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট টাইম, বাই দেন, বা এই ধরনের ফিউচার যদি কোনো ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়। উদাহরণস্বরূপ কি, যেমন ধরেন বলছে সিলেক্ট দ্য কারেক্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই উইল হ্যাভ, এখানে দেখেন আই উইল হ্যাভ স্টাডিড এভরি টেন্স বাই দ্য টাইম আই ফিনিশ দ্য কোর্স। তাহলে এখানে কি করতে হবে, এটা হচ্ছে বিষয়, কোন টেন্সে আছে। আই উইল হ্যাভ স্টাডিড, এটা কোন টেন্সে আছে এটা জানতে চেয়েছে। তাহলে উইল হ্যাভ প্লাস V3 যদি হয় তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ উত্তর হবে ফিউচার পারফেক্ট টেন্স। দ্বিতীয় প্রশ্নটা যেটা বলছে বাই দ্য টাইম ইউ গেট ব্যাক রহিম ড্যাশ, বাই দ্য টাইম ইউ গেট ব্যাক অর্থাৎ যতক্ষণ, যে সময়ের মধ্যে তুমি ফিরে আসছো, সেটাও ভবিষ্যৎবাচক শব্দ। রহিম ড্যাশ, তাহলে এখানে হবে রহিম উইল হ্যাভ লেফট, অর্থাৎ উইল প্লাস হ্যাভ প্লাস V3। যদি এখানে এই অপশনটা না থাকলো তাহলে উইল লিভ হতো, এটাও মাথায় রাখতে হবে। পরেরটা আছে কি, বাই দিস টাইম নেক্সট ইয়ার, অর্থাৎ পরের বছর আই ড্যাশ অল মাই এক্সামস, হ্যাঁ আমি কি করব, আই উইল হ্যাভ বিন অল মাই এক্সামস, আমি তাহলে সমস্ত এক্সামগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে, এরকম। তো তারপরে কি আছে, তারপরে দেখব আমরা এইরকম এই ধরনের প্রশ্ন আরও আছে, আপনারা এগুলো পড়ে ফেলবেন। এই যে বাই 2010, মানে এই প্রশ্নটা যখন তৈরি হয়েছিল তখন 2007, 8 বা 9 সালে তৈরি হয়েছিল, এই জন্য এটাকে তখনকার সময় এটা ফিউচার ছিল, এটা এখন অতীত হয়ে গেছে, তো এটা এখন 2010 না দেওয়া, হয়তো 2030 দিয়ে দিতে পারে, এটা মনে রাখবেন ব্যাস। আর দরকার নেই, আর কোনো কিছু লাগবে না, এইটুকুই। তাহলে 108 পৃষ্ঠা পর্যন্তই এই টেন্সের ইয়ে ছিল, এবং আমরা আজকে টেন্সের এই ব্যাপারটুকু শেষ করে দিলাম। এখন আমরা সিকোয়েন্স অফ টেন্স করব, এবং ফাইনালি আমরা টেন্সের চ্যাপ্টার থেকে এবং সিকোয়েন্স অফ টেন্সের চ্যাপ্টার থেকে কিছু এক্সারসাইজ করার পর আমরা একটা পরীক্ষার নিয়ে নেব। তো তাহলে এখন আমরা সিকোয়েন্স অফ টেন্স শিখব। তো সিকোয়েন্স অফ টেন্সের আগে আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করব। মনে রাখতে হবে যে এক একটা প্রশ্ন আমি সলভ করব মানে ওইটা এক একটা নিয়ম, এবং ওই নিয়মগুলির উপর ভিত্তি করে আপনাদের অসংখ্য প্রশ্ন সলভ করতে হবে, তখন আপনাদের এই জিনিসগুলো ভালো মতো মাথার মধ্যে ঢুকে যাবে। শর্টকাটের চিন্তাভাবনা যারা করেন তারা একটাও পরীক্ষায় টেকবেন না, আমি 1,000,000% লিখে দিচ্ছি। শর্টকাট দিয়ে কোনো দিন পরীক্ষায় টেকা যায় না। শর্টকাট দিয়ে হয়তো ভালো লাগে, ক্লাস ভালো লাগানো যায়, কিন্তু বাস্তবিক পক্ষে শিখতে হলে আপনাকে ডিটেইলডের মধ্য দিয়েই শিখতে হবে। তো দেখি আমরা এখানে কি বলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহকারী ব্যবস্থাপক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটাতে আপনার 2021 সালে এসেছে এবং 24তম BCS পরীক্ষা এসছে, দুইটাতে এসছে এটা। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, আগে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে ক্লজটা সম্পূর্ণ আছে ওই ক্লজটা। আমি এটাকে একটু এখানে নিয়ে যে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, আগে যে ক্লজটা সম্পূর্ণ আছে ওই ক্লজটার মিনিং করেন। আই ডিসাইডেড টু গো আউট মানে আমি বাইরে যেতে সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এখানে বলছে অ্যাজ দ্য সান ড্যাশ, এখন অ্যাজ দ্য সান ড্যাশ, ড্যাশে কি বসবে, তো ড্যাশে কি বসবে সেটা জানার জন্য আমাদের আগে অপশনগুলো আমাদের ওখানে নিয়ে যেতে হবে। অপশনগুলো নিয়ে যাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করব। প্রথমে কি বলছে, ওয়াজ শাইনিং, শাইন্স, শাইন্স এবং হ্যাজ। হ্যাজ, হ্যাজের পর একটা শোন হবে। আচ্ছা, তো এখন দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, তাহলে শাইন মানে কিরণ দেওয়া, তাহলে এইটুকু আমরা অন্তত বুঝলাম যে এই জায়গাটাতে শাইন নামক একটা শব্দ হবে, কিন্তু সেই শব্দটা কোন টেন্সে হবে, এখন এইটা হলো আমাদের ইস্যু। তো দেখেন, যেহেতু সূর্য ড্যাশ তাই আমরা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেহেতু সূর্য কিরণ দিল, দিচ্ছিল, দিয়েছিল, না দেয়, কোনটা হবে? দেখেন, যেহেতু সূর্য কিরণ দেয় তাই আমরা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, এটা এটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না। কেন হয় না? সূর্য কিরণ দেয় তাই আমরা নিয়েছিলাম, এটা আবার কেমন কথা? বলতে হবে যেহেতু সূর্য কিরণ দিয়েছিল তাই আমরা বাইরে যাওয়ার সিদ্ধান্ত
নিয়েছিলাম, এটা বলা যেতে পারে। তবে সব থেকে ভালো হয় যেহেতু ওই সময়ের সূর্যটা কিরণ দিচ্ছিল, ওই টাইমে কিন্তু কিরণ দেওয়ার কাজটা চলমান ছিল, তাহলে যেহেতু সূর্য কিরণ দিচ্ছিল তাই আমরা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে আমাদের বাইরে যাওয়ার সিদ্ধান্তটা হুট করে নেওয়া যেতে পারে, হুট করে হয়ে যেতে পারে, কিন্তু সূর্য কিরণ দেওয়ার ব্যাপারটা কিন্তু হঠাৎ করেই হয় না, বরং এইটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এটা দিয়েই যায়, কিরণ যখন সূর্য দেয় তখন দিতেই থাকে। তাহলে এইটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস টেন্সে হবে। অতএব আমাদের এ নম্বর অপশনটা সব থেকে সঠিক। আর এটা যেহেতু পাস্ট, তাই পাস্ট কন্টিনিউয়াস। তাহলে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, যেহেতু সূর্য কিরণ দিচ্ছিল, আই ডিসাইডেড টু গো আউট, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এইভাবে আমাদের বুঝে বুঝে পড়তে হবে। তাহলে এটা আমরা বুঝলাম। 2 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। দেখেন, অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভস। আমি এই লাইনগুলো এখান থেকে ওখানে নিয়ে যাই, কারণ ওইখানে নিয়ে গেলে আমাদের একটু নেড়ে চেড়ে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এইখানে এটা বলছে অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভস টু লোকেট দোজ ক্রিমিনালস হু ড্যাশ। এটা হু ড্যাশ। তো অপশন হিসেবে আমাদের ছিল কি, এখানে অপশন হিসেবে ছিল হ্যাভ হ্যাড স্কেপড, হ্যাজ স্কেপড, আর স্কেপিং এবং হ্যাভ বিন স্কেপিং। এই হচ্ছে আমাদের অপশন হিসেবে আছে। আচ্ছা, তো আমরা তাহলে দেখি যে কি হবে আমাদের উত্তরটা। একটু মনোযোগ দিয়ে দেখি। অ্যান ইন্টেন্সিভ সার্চ মানে কি? ইন্টেন্সিভ মানে কি? মানে নিবিড়। নিবিড় মানে খুব যত্ন সহকারে। তার মানে একটা যত্ন সহকারে, মানে খুব মনোযোগ দিয়ে খোঁজাখুঁজি হয়েছিল। ওয়াজ কন্ডাক্টেড, খুব মনোযোগ দিয়ে একটা খোঁজাখুঁজি হয়েছিল। বাই দ্য ডিটেকটিভস, অর্থাৎ গোয়েন্দাদের দ্বারা। খুব নিবিড়। সার্চ মানে কি? সার্চ মানে হচ্ছে খোঁজাখুঁজি করা বা কোনো কিছু উদ্ঘাটন করা, কোনো কিছু খুঁজে দেখা। তাহলে এটা ঘটেছিল। টু লোকেট দোজ ক্রিমিনালস, ওই সমস্ত ক্রিমিনালদেরকে শনাক্ত করার জন্য। হু ড্যাশ। দেখেন, আগে আমাদের এইখানকার টেন্সটা আগে আমাদের একটু দেখতে হবে। অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড। দেখেন, অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড, এই যে ওয়াজ কন্ডাক্টেড, এইটা কিন্তু প্যাসিভে রয়েছে, অর্থাৎ বি প্লাস ভি3 যখন হয় তখন সেটা প্যাসিভে থাকে। এবং কোন প্যাসিভে আছে? এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভে। যারা অ্যাক্টিভ এবং প্যাসিভ জানেন না তারা আমাকে একটু নক দিন, আমি তাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভ এর ভিতর দিয়ে শিখিয়ে ফেলবো। তো ওয়াজ কন্ডাক্টেড, তাহলে এইটা আছে পাস্ট ইনডিফিনাইটে। প্যাসিভে থাকুক সেটা সমস্যা না, কোন টেন্সে আছে ওইটা সমস্যা। তাহলে এইটা প্যাসিভে আছে। কি জন্য? লোকেট দোজ ক্রিমিনালস হু ড্যাশ। আচ্ছা, ক্রিমিনাল এখানে বলছে স্কেপ। স্কেপ মানে পালিয়ে যাওয়া। তাহলে ক্রিমিনালগুলো পালিয়ে গিয়েছিল, তাই জন্য তাদেরকে ধরার জন্য ইন্টেন্সিভ সার্চ হচ্ছিল, মানে খুব নিবিড় সার্চ হচ্ছিল। তাহলে ক্রিমিনাল পালিয়ে গেছে আগে নাকি সার্চ করা হচ্ছে আগে? নিশ্চয়ই ক্রিমিনাল আগে পালিয়েছে। তো যেটা আগে ঘটে সেটা বেশি অতীত, মানে আর আগের অতীত। যেটা আগের অতীত সেটা সবসময় পাস্ট, মানে যদি এটা পাস্ট টেন্সে হয়ে থাকে পরের অতীতটা, বা কম অতীতটা যদি পাস্ট টেন্সে হয়ে থাকে, তাহলে তার থেকে বেশি অতীতটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে হয়। এটা একটা নিয়ম। তাহলে আমরা নিয়ম লেখার সময় লিখব যে কোনো টেন্স যদি, মানে কোনো দুইটা কাজ যদি অতীতকালে সংঘটিত হয় এবং এর মধ্যে একটি বেশি অতীত এবং একটি কম অতীত হয়, তাহলে বেশি অতীতটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং কম অতীতটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এইভাবে আমরা নোট করার সময় লিখে রাখবো। তাহলে এইখানে দেখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স এর ডি নাম্বারটা আগে বাদ, কারণ ডি নাম্বারের মধ্যে হ্যাভ রয়েছে, হ্যাভ তো পাস্ট না, তাহলে আগে বাদ। আর স্কেপিং এটাও বাদ, তাহলে এটাও আমরা লাল করে দিলাম। এখন আছে হ্যাড স্কেপড, আর একটা হলো হ্যাভ হ্যাড স্কেপড। তো হ্যাভ দিয়ে যখন শুরু হয় তখন তার পাস্ট থাকে না, এটা প্রেজেন্ট হয়ে যায়। তাহলে এইটাও ভুল, এই তিনটাই ভুল, এই 1 2 এ সি বি। তাহলে থাকলো হ্যাড স্কেপড, এই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। তাহলে এইটা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে কি হবে? অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভস টু লোকেট দোজ ক্রিমিনালস হু হ্যাড স্কেপড, যারা কিনা পালিয়েছিল।
যেহেতু পালানোর কাজটা আগে, তাই এটা বেশি অতীত, তাই এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করেছি। আর এটার থেকে এটা কম অতীত বলে এটাকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করেছি। এরপর নোবডি নিউ দ্যাট হি ড্যাশ ফেস আ ক্রাইসিস। নোবডি নিউ দ্যাট, আমরা এই বাক্যটাকে একটু আলাদা করে লিখি, তাহলে আমাদেরকে একটু বুঝতেও সুবিধা হয়। সিকোয়েন্স অফ টেন্স দেখেন, একদম সহজ কাজ, এমন কোনো কঠিন কিছু না, শুধু আমাদের একটু খেয়াল রাখতে হয় যে কখন কোনটা বসাবো। নোবডি নিউ, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এই যে এটা দেখলে আমরা ভার্ব দেখলে টেন্স নিতে পারি, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। নোবডি নিউ, কেউই জানতো না, দ্যাট যে হি ড্যাশ ফেস এ ক্রাইসিস। তাহলে এইটা যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে দ্যাটের পরে এটা বুঝতে হবে যে এটা আমাদের ন্যারেশন সাধিত বাক্য। দ্যাটের পরে সাধারণত ন্যারেশন হওয়ার পরে যে বাক্য হয় সেটাই হয়। তাহলে এখন এই যে দ্যাটের পরে যে ক্লজটা থাকবে সেটাও পাস্ট টেন্সে হবে অথবা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তো এখন এখানে আছে উড, উইল, মে এবং ক্যান, এগুলোর কোনোটারই পাস্ট পারফেক্ট টেন্স হওয়া পসিবল না, তাহলে এটা নিশ্চিতভাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। তাহলে এখানে দ্যাট হি উড, নোবডি নিউ দ্যাট, কেউই জানতো না যে হি উড ফেস আ ক্রাইসিস, সে যে একটা ক্রাইসিস ফেস করবে সেটা কেউ জানতো না, তাহলে এটা পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স হবে বলেই সি এবং ডি এবং এই সি, এটা বি হবে অবশ্য, বি, সি এবং ডি এই তিনটাই কিন্তু এখানে একটাও হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এই যে এখানে এ নাম্বারে আছে উড, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, অতএব এখান থেকে প্রেজেন্ট টেন্স ইউজ করা যাবে না। এই হলো মূল বিষয়। তাহলে আশা করি এগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এইভাবে আমাদের আসলে সিকোয়েন্স অফ টেন্স হয়ে থাকে। পরবর্তী আরেকটা নিয়ম আমরা একটু দেখি, এভাবে একটা একটা করে প্রশ্ন সলভ না করলে, এটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এটা কিন্তু পরিসংখ্যান ব্যুরোতে এসছে, আর আগেরটা এসছিল জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা এসছিল। তো এখন এই দুটো প্রশ্ন আমরা একটু আলাদা করে দেখব। এটা হি হবে। আচ্ছা, আর এখানে অপশনগুলো হবে এরকম, যে এরকম। তো হি প্রমিসড দ্যাট, ওই আগের মতোই দেখেন, এই আগের সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে কী পার্থক্য আছে? এখানেও নিউ আছে, এখানেও প্রমিসড আছে, তাহলে এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, এখানেও দ্যাট আছে, এখানেও দ্যাট আছে। তাহলে হিয়ের পরে যদি এখানে পাস্ট উড হতে পারে, তাহলে এখানেও নিশ্চয়ই শুড অথবা উড হবে। তো হিয়ের পরে তো আমরা জানি যে নর্মালি শুড হয় না হিয়ের পরে, তাহলে উড হবে, অথবা সি নম্বর অপশনটাই সঠিক হবে। এটা দেখে বুঝতে পারছি আমাদের সি নম্বর অপশনটা এখানে সঠিক। দেখেন, এই প্রশ্নটা যদি ভালো মতো কারো পড়া থাকে, তাহলে এই জাতীয় প্রশ্ন কোনোটাই পড়তে আর সমস্যা হওয়ার কথা না। আবার এইরকম একটা প্রশ্ন যদি কারোর পড়া থাকে, তাহলে এই জাতীয় প্রশ্ন পড়াটা কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আপনারা তো পড়তে চান না, মুশকিলটা হলো এইখানে, আপনারা যে পারবেন, পড়তেই তো চান না, তা পারাবো কী করে বলেন? তাহলে পড়তে হবে আগে, বেশি বেশি পড়লে তখন এগুলো সহজেই পারা যায়। যাই হোক, সিকোয়েন্স অফ টেন্সের বাকি অংশ আগামী দিন করাবো, কিন্তু তার আগে একটা কথা আমি পরিষ্কার বলে দিতে চাচ্ছি। এইবার আমি কোনো রকম যেহেতু সামনে অনেকগুলো পরীক্ষা, প্রাইমারি স্কুলের পরীক্ষা, হেড টিচারের পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা, আরও অনেক পরীক্ষা, আমি কোনো রকম গুজুমুজু করার সুযোগ দেব না এবছর, মানে এই সিজনটা, এই টার্মটা। এর পরবর্তীতে আমি আর ক্লাসও নেব না, আমার সম্ভবত আর 3 মাস পরে গিয়ে আমি আর ক্লাস নিতেও পারবো না, বা নেওয়ার ইচ্ছাও থাকবে না, এটাই লাস্ট। অতএব আপনারা কেউ এই সুযোগটা আর মিস করবেন না, আপনারা সবাই চেষ্টা করবেন যে ঠিকঠাক ক্লাস করার, পরীক্ষাগুলো দেওয়ার ঠিকঠাক, এইবারটাই আপনাদের এই হাতে আছে মনে করেন। তো এই হচ্ছে বিষয়। আর 5 তারিখের মধ্যে আপনারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন, গড়িমসি করবেন না। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে এটা ব্যক্তিগতভাবে বলবেন, তাছাড়া এমনিতে গড়িমসি করবেন না। আমি গ্রুপে ওই কোনো আনওয়ান্টেড কাউকে রাখবো না, আর নিয়মিত পরীক্ষাটা দিতে হবে। একদম আগামী দিন থেকে দেখবো যে এই যে আজকে 25 জন ক্লাস করলেন, এই 25 জন যেন পরীক্ষা দিয়েছেন, এটা আমি দেখতে চাই আগামী দিন যখন পরীক্ষা নেব, আমি গ্রুপে লিখে দেবো কিসের উপরে পরীক্ষা নেব না নেব, ওটা গ্রুপে লেখা থাকবে, আপনারা সেই অনুযায়ী পরীক্ষা দেবেন। আজকে কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলতে চান? একটা ভালো প্রশ্ন করেছে সে, যে দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, তাহলে দ্যাটের পরে কি পাস্ট ইনডিফিনাইট অথবা পাস্ট পারফেক্ট হবে? আসলে কিভাবে হয় এটা আগে আপনাদেরকে একটু দেখাই। মনে করেন যে একটা সেন্টেন্স আছে, হি প্রমিসড
হ্যাঁ, এরকম আছে, খুব মনোযোগ দিয়ে দেখেন। হি প্রমিসড, ওকে, আই উইল, আই উইল না দিয়ে না, আই গিভ ইউ মানি। হি প্রমিসড আই গিভ ইউ মানি। আচ্ছা, প্রমিসড যখন বলা হয় তখন আর এভাবে বলা যায় না, উইল গিভ দিতেই হচ্ছে, হ্যাঁ, তাছাড়া কোনো ওয়ে থাকছে না। হি প্রমিসড আই উইল গিভ ইউ মানি, এরকম থাকলো, ধরেন এরকম একটা সেন্টেন্স থাকলো, তখন আমাদের কিন্তু দেখেন হি প্রমিসড দ্যাট, এই যে আই ন্যারেশন যখন করা হয় এই কোটেশন উঠিয়ে দিলে দ্যাট বসে, আর এই আইটা তখন এই যে ফার্স্ট পার্সনকে এই কি বলে সাবজেক্টকে ফলো করে, তখন আমাদের বলতে হয় কি হি, উইলটা তখন চেঞ্জ হয়ে যায়, যেহেতু এই পাশে পাস্ট টেন্স আছে, অর্থাৎ এই পাশের টেন্সটা তখন চেঞ্জ হয়ে যায়, তখন উড হয়ে যায়। হি উড গিভ, ইউ রয়েছে, তাহলে ইউ থাকলে এখানে তাহলে মি, তাই না, গিভ মি মানি। দেখেন এখানে দেখেন খুব সহজে আমরা বুঝে ফেললাম যে এটা মূলত ন্যারেশন সাধিত একটা বাক্য। হ্যাঁ, দ্যাট হি উড, আচ্ছা, তাহলে হি প্রমিসড দ্যাট হি উড গিভ মি মানি, এটা একটা ন্যারেশন সাধিত বাক্য গেল। আচ্ছা, আরও একটা সেন্টেন্স লিখছি তাহলে বুঝতে পারবেন। হি টোল্ড, হি টোল্ড আই গিভ, না, আই গেভ ইউ মানি। এমন থাকলো, যদি এমন থাকতো তাহলে কি হতো দেখেন, হি টোল্ড দ্যাট হি, দেখেন খেয়াল করেন, এই যখনই টোল্ড রয়েছে অর্থাৎ পাস্ট টেন্স রয়েছে, এখানে সেইডও থাকতে পারে, টোল্ডও থাকতে পারে, সমস্যা না। আচ্ছা, সেইডই দিলাম আমরা, তাহলে হি টোল্ড দ্যাট, ঠিক আছে, এইটা হি টোল্ড দ্যাট হি, এখানে দেখেন এখানে গেভ রয়েছে, আমরা জানি এই পাশে যদি পাস থাকে এই পাশেও পাস থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। হি হ্যাড গিভেন মি মানি, দেখেন তাহলে একই বাক্য, এখানেও দেখেন হি প্রমিসড দ্যাট হি উড গিভ মি মানি, এখানে সিম্পল পাস্ট টেন্স হয়েছে, কারণ এখানে প্রেজেন্ট টেন্স ছিল, অর্থাৎ এই কোটেশনের মধ্যে প্রেজেন্ট ছিল, আর কোটেশনের মধ্যে পাস্ট ছিল বলে এটা পাস্ট পারফেক্ট হয়েছে। তাহলে আমরা তো বলতে পারি না যে আসলে কোন জায়গা থেকে কি করা হয়েছে, এই জন্য আমি বললাম যে এটা পাস্ট টেন্সও সঠিক, আবার পাস্ট পারফেক্ট টেন্সও সঠিক। দেখতে হবে যে সেন্টেন্সের অপশন কি অবস্থায় আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর কেউ কোনো প্রশ্ন করতে চান? আর কেউ কিছু বলতে চান? প্রশ্ন না করেন, বলতে চান? আচ্ছা, আর কেউ কিছু বলবে না তো হ্যাঁ বলেন। স্যার টেন্স অনুযায়ী হবে, তার মানে আমাদেরকে দেখে নিতে হবে যে টেন্স কোন অবস্থায় আছে। হ্যাঁ, টেন্স কোন অবস্থায় আছে, এই দুটো অপশনই সাধারণত থাকবে না, যে কোনো একটা অপশন থাকবে, হয় এটা থাকবে নতুবা এটা থাকবে, ঠিক আছে। তো ঠিক জি আছে, স্যার। তাহলে ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই ক্লাসগুলো ভালো মতো নোট করে নিয়েন।